বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা। আজকের এই পাঠ্যাংশ ভিত্তিক আলোচনায় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে। আলোচনা পর্বে যে সমস্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করে দেওয়া হবে সেগুলো অবশ্যই তোমরা তোমাদের খাতাতে নোটবন্দি করে নেবে। শুরু করছি আজকের ছোট গল্প পুঁইমাচা। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। এখানে আমাদের সহায় হরি চাটুর্য কার কাছ থেকে রস আনতে যাচ্ছে? তারক্ষুড়োর কাছ থেকে। তিনি গাছ কেটেছে, তার কাছ থেকে কিন্তু রস আনতে যাচ্ছে। এই লাইনটা অবশ্যই দাগাবে। দেখো তার পরিপ্রেক্ষিতে তার স্ত্রীর ফিডব্যাক বা প্রতিক্রিয়া। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ারে বসিয়া শীতকালের সকালবেলা নারকেলের তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি অল্প জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। এই লাইনটির মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার চিত্রকেই তুলে ধরেছেন। এই চিত্রগুলো হয়তো আমার মা কাকিমারাও কিন্তু করে থাকে, অর্থাৎ শীতকালে নারকেল তেল এইভাবে মাখিয়ে থাকে। তাহলে গল্পটা শুরু হয়েছিল কিন্তু শীতকালের সকালবেলা দিয়ে। তারপর দেখো, স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথা বললেন না। তারপর সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অর্থাৎ সহায় হরি তার স্ত্রীর সঙ্গে কথোপকথনে এইটুকু বোঝা গেল যে তার স্ত্রী তাকে কিন্তু ঘটি বাটি দিল না, কারণ হয়তো তিনি হাতে তেল মেখেছে, সেই জন্য হয়তো বাসনপত্র তিনি ছোবে না। তারপর অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে কি ঠাউরেছ বলতে পারো? মনে কি ঠাউরেছ বলতে তুমি মনে মনে কি ভেবেছ সেটা কি বলতে পারো? এই প্রশ্ন অন্নপূর্ণা সহায় হরিকে করেছেন। তারপরে স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চয় হলো। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষা করিলেন। একটু আমতা করিয়াও কহিলেন, কেন, কি আবার কি? অর্থাৎ তোমরা একটু খেয়াল করবে, যে সময় প্রচুর ঝড় বৃষ্টি হয় তার পূর্বে পরিবেশ একটু শান্ত থাকে। তেমনিভাবে সহায় হরি তার স্ত্রীর শান্ত অবস্থা বুঝে তিনি বুঝতে পারলেন যে স্ত্রী এই মুহূর্তে প্রবল ক্ষিপ্ত বা রেগে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় অর্থাৎ ঝগড়াঝাটি শুরু করে দেবে। তারপর অন্নপূর্ণা পূর্বে অপেক্ষাও শান্ত সুরে বললেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞেস করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কাদের বাড়িতে গিয়ে গুজব জিজ্ঞেস করতে বলছে? চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না? সমাজে থাকতে হলে সেরকম মেনে চলতে হয়। অর্থাৎ এই লাইনের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে সহায় হরি কেবল বাগদি এবং দুলে পাড়াতেই ঘুরে ঘুরে তার জন্ম কাটিয়েছে, ভদ্রলোকদের পাড়ায় তিনি বেশি একটা যান না। কিন্তু সমাজে থাকতে হলে সেসব পাড়ায়ও মাঝে সাঝে যেতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসুক করা মেয়ে। গায়ের কোনো কাজ তোমাকে আর কেউ বলবে না, যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটাও। অর্থাৎ আগেকার দিনে বিচারশালাগুলো বড় বড় সম্ভ্রান্ত বাড়িদের চণ্ডীমণ্ডপেই হতো। তাই এখানে সহায় হরি তার যে মেয়ে ছিল
সেই মেয়েটির আশীর্বাদ হয়ে গেছিল, কিন্তু তার বিয়ে হয়নি। ও নাকি উৎসর্গে, উৎসর্গ বলতে এই কথাটি কিন্তু উৎসর্গ এই কথাটা থেকে এসেছে, অর্থাৎ দেওয়া হয়েছে, কিন্তু সেই মেয়ের বিয়ে হয়নি। অর্থাৎ এটাই সহায় হরির বড় অপরাধ। আর সেটা নিয়েই কিন্তু বিচারশালা বসেছে। কোথায় বিচারশালা বসেছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর সহায় হরি তাচ্ছিল্য ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না কি জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও অর্থাৎ সবাই এক ঘরে করেছে, কিন্তু একটা ঘর বাকি আছে, সেটা হচ্ছে কালীময় ঠাকুর, ওনাদের বাড়ি। তারপরে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে না তো আবার কঠিন কথা কি? আর সত্যি তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। স্বর্ণামিয়া বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নাই? পুনরায় গলা উঠিয়া বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলা সুর ততক্ষণ কমিবে, কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দোয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। তাহলে সহায় হরি কিসের বাটি নিয়েছিলেন? কাঁসার বাটি। কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিক কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠলেন, এসব কিরে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এই যে। অর্থাৎ তিনি যখন কাঁসার থাল নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক দৌড়ের মুখেই তার মেয়ে খেন্তি নামে, যা তার মেয়ে রয়েছে, বড় মেয়ে, তার সঙ্গে দেখা হলো এবং কথোপকথন হলো। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকলো। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারার দেখিয়াই মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণ তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। অর্থাৎ কোনো বাড়ির পাকা যে পুঁই গাছ ছিল সেটা হয়তো ফেলে দিচ্ছিল, কিন্তু এই খেন্তি এবং তার 2 বোন তারা কিন্তু এই পুঁই ডাঁটা তুলে এনেছে এবং একটি বোনের হাতে পুঁই পাতা মোড়ানো জড়ানো কোনো দ্রব্য ছিল। বড় মেয়েটির বর্ণনা এবার দেওয়া হয়েছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগাছলো, বাতাসে উড়তেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, সরু সরু কাঁচের চুলগুলো 2 পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়া একত্র করে আটকানো। তাহলে সেফটিপিন কয় পয়সার ছিল? 2 পয়সা ডজনের সেফটিপিন ছিল। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎ উত্তীর্ণর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলল, চিংড়ি মাছ বাবা। গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের দ্বারে রায় কাকা দিয়ে বলল, নিয়ে যা, কেমন মোটা মোটা। অর্থাৎ এই খেন্তি তাদের বড় মেয়ে, সে কিন্তু চিংড়ি মাছ এনেছে কার কাছ থেকে? গয়া পিসির কাছ থেকে। এবং গয়া পিসি বলেছে যে তোমাদের আরও 2 পয়সা আগে বাকি ছিল। তাহলে কত পয়সা বাকি ছিল? 2 পয়সা। আর কার কাছ থেকে চিংড়ি মাছ সংগ্রহ করেছে? গয়া পিসির কাছ থেকে। এবং যে পুঁই ডাঁটাগুলো এনেছে সেগুলো কাদের বাড়ি থেকে এসেছে? রায় কাকার বাড়ি থেকে। তারপরে দেখো, অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠলেন, নিয়ে যা, আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে,
বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলে মেয়ে মা হতো, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ওসব, ফেল। অর্থাৎ এখানে আমাদের অন্নপূর্ণা দেবী তাদের মেয়েদের এই কর্মকাণ্ড অর্থাৎ পুঁই শাক এবং মাছ আনাতে তিনি অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে গেছেন। এবং ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ যে মেয়ের ঘরে বিবাহ বয়সী কোনো মেয়ে থাকে তাদের মাথা কিন্তু এরকমই হয় হয়তো। এটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়ায় চলিলেন, যাতরাদি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরে ধারে ফেলে দিয়ে আয়তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত। এখানে ঠ্যাং খোঁড়া না করিত বলতে খেন্তিকেই শাসন করার উদ্দেশ্য বলা হয়েছে। আর যে সমস্ত পুঁই ডাঁটাগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু রাধি খিড়কির পুকুরের ধারে কিন্তু ফেলে দিয়ে আসলো। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। অর্থাৎ যে মেয়েটি রাধি সেটি কিন্তু তাদের ছোট মেয়ে ছিল, সেই কিন্তু কোনো রকমে অত বড় পুঁইশাক বা অতগুলো পুঁইশাক নিয়ে যেতে পারছিল না। অগুছালোভাবে ছেটাতে হয়তো খিড়কির পুকুরে ওখানে ফেলে দিয়ে আসলো। তারপর সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরাইয়া দাঁড়িয়া মায়ের মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? নোলা বলতে এখানে লোভ কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরির বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তার চোখ দুটো জলে ভাসিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে বাহির হইয়া গেলেন। অর্থাৎ এখানে তার স্বামী সহায় হরির কথা কিন্তু বলা হয়েছে। বসিয়া রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে এগিয়ে উঠান ও খিড়কির দোরের আশপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিল। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারেই ছাইগাদায় ফেলিয়ে দিয়েছে। কুচু চিংড়ি দিয়ে এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধলেন। সত্যি একেবারে পুরো গ্রাম বাংলার মায়ের চিত্রই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে তুলে ধরেছেন। আসলে আমাদের মা বাবা আমাদেরকে যতই বকুক, তাদের অন্তরে কিন্তু সেই কষ্টটা তাদের লাগেই। আর সেই কারণেই হয়তো আমাদের অন্নপূর্ণা দেবী তার মেয়ে খেন্তির ইচ্ছা মেটানোর জন্যই পুনরায় খুঁটিয়ে পুঁইশাক এনে এবং চিংড়ি মাছ দিয়ে সে তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। 2-1বার এদিক ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিল উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাস করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। সন্তানের এই আনন্দপূর্ণ চোখ দেখে অন্নপূর্ণার চোখে কিন্তু জল এসে গেছিল। আর সেই মুহূর্তে তার চোখের জলকে ঢাকার জন্য তিনি কিন্তু অভিনয় করলেন, অর্থাৎ
চালের পাতায় গোজা যে শুকনো লঙ্কা আছে সেটা পাড়তে গেলেন। আসলে এইভাবেই গ্রাম বাংলার মায়েরা তাদের সন্তানকে ভালোবেসে থাকে। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়ল। তাহলে সেদিন বৈকাল বেলা সহায় হরির কোথায় ডাক পড়ল? কালীময়ের চণ্ডী মণ্ডপে। আসলে সেকালে চণ্ডী মণ্ডপ বা কালী মণ্ডপেই কিন্তু সালিসি দরবার হতো। তা আজকের এই সালিসি দরবারের মুখ্য উদ্দেশ্য ছিল কাকে নিয়ে? সহায় হরিকে নিয়ে। দেখো, সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীমায় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধর কেষ্ট মুখার্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডই করলো। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পরে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। অর্থাৎ এই আমাদের কেষ্ট মুখার্জি বাবু তিনি কিন্তু এক প্রকার জেদ নিয়েছিল যে ভালো স্বভাবের ছেলে না পেলে তার মেয়েকে বিয়ে দেবে না, কিন্তু তার মেয়ের বয়স বৃদ্ধির কারণে অবশেষে ধরে পেরে হরির ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। অর্থাৎ আগেকার যুগের যেরকম ভালো পাত্র এবং পাত্রী বিবাহ হতো, এ যুগে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আগেকার নিয়মের কথা বাদ দাও। এবার সেই ছেলেটা অর্থাৎ সহায় হরির ছেলে, তার স্বভাব কি? তার কি স্বভাব? রাম বল, 6-7 পুরুষের ভঙ্গ, পচা শাস্ত্রীয়। তার মানে সেই ছেলেটি অবশ্যই শাস্ত্রীয় বংশের, কিন্তু সেটা পচা এবং ভাঙা। অর্থাৎ মানে তাদের যে খ্যাতি বা সুনাম সেটা কিন্তু আস্তে আস্তে নিভে গেছে। শাস্ত্রীয় বলতে যারা জ্ঞান বিদ্যায় মানে উচ্চ বা পড়াশোনায় খুব ভালো বা উচ্চ সম্ভ্রান্ত পরিবারের, সেই সমস্ত জিনিসগুলো কি বলেছে? ভাঙা, পচা, শাস্ত্রীয়। অর্থাৎ সেই জ্ঞান গরিমা বা সেই যে আভিজাত্য সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। অর্থাৎ পুরনো শাসনগুলো আর থাকে না, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। বেশি দূরে যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13ই। অর্থাৎ বাবা তার কন্যার বয়সকে কিন্তু লোকালেন। আসলে বাঙালি প্রত্যেক বাবারাই তার মেয়েদের বয়সকে কিন্তু লুকিয়ে রাখে। অর্থাৎ প্রত্যেক মেয়েরা বাবার কাছে কিন্তু ছোটই থাকে। আহা, 13 আর 16 তফাৎ কিসে শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসাব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। উৎসর্গ করা মেয়ে অর্থাৎ উৎসর্গ বলতে এখানে উৎসর্গ বোঝাচ্ছে যে একপথ মানে আশীর্বাদ করা হয়ে গেছে, মানে পাত্রপক্ষকে তুমি মেয়েকে উৎসর্গ করে দিয়েছো অলরেডি। তা সত্ত্বেও তুমি কেন বেঁকে বসলে? আশীর্বাদ হওয়া যা বিয়ে হওয়া তা, অর্থাৎ আশীর্বাদও যা বিয়ে হওয়া তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্রর রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? অর্থাৎ আমাদের কালীময় বাবু সহায় হরির মেয়ে খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক করলো? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কিন্তু এক প্রকার বিয়ে ঠিক করেছিল। আশীর্বাদও হয়ে গেছিল এবং তাদের বাড়ির অবস্থাও খুব ভালো ছিল এবং ছেলেরা কিন্তু 2 ভাই ছিল। কয় ভাই ছিল? 2 ভাই। এমনকি তারা এই লাস্ট 20 জমিতে 4টি আমন ধানও করেছে। তাহলে কোন জমিতে আমন ধান করেছে? 20 জমিতে। সেই পাত্রর সঙ্গে বিবাহ ঠিক করেছিল কে? কালীময়। তা সত্ত্বেও কিন্তু সহায় হরি বেঁকে বসেছে এবং তারপরে পড়লে আমরা বুঝতে পারবো যে কেন তার মেয়েকে সে পাত্রর সঙ্গে বিয়ে দেয়নি। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন। কেন কালীময়ের মাথা ব্যথা করিয়া সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন?
তাহার কারণ নির্দেশ করতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, মানে অনেক টাকা ধার নেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এগুলো শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলে মনে হয় না, ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। অর্থাৎ এই কথাটা যে 100% ঠিক সেটাও না, তার যে বিপক্ষ অর্থাৎ তার মানে কালিময়ের যে শত্রুপক্ষ হয়তো এটা রটিয়েছেন। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনে হাতে বেদম পোহর খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত্র না হয় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়ে দেন। অবশ্যই ঠিক কাজ করেছে। অর্থাৎ আমাদের মজুমদার বাবুর ছেলে সেই গ্রামেরই কোনো একটা কুকর্মের সঙ্গে অর্থাৎ কোনো মেয়েলি কাজে ফেসে গেছে, আর যার কারণে কুম্ভকার বধূর, কুম্ভকার বলতে এখানে যারা কুমোর, যারা মাটির জিনিসপত্র বানান, তাদের আত্মীয় স্বজনরা তাকে বেদম প্রহার দিয়েছিলেন। অর্থাৎ এই থেকে বোঝা যায় যে মজুমদার মহাশয়ের ছেলের চরিত্র কিন্তু খুব একটা ভালো ছিল না। আর সেই চরিত্রদুষ্ট ছেলের কাহিনী জানার পর আমাদের সহায় হরি বাবু তিনি কিন্তু ব্যাপারটা বেঁকে বসে, অর্থাৎ তার মেয়েকে সেখানে বিয়ে দিতে রাজি হয় না। না হওয়াটাই স্বাভাবিক। কোন মেয়ের বাবা চায় যে তার মেয়েকে এরকম পাত্রর সঙ্গে বিবাহ দেবে? দিন 2 পরের কথা। সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিল। তাহলে কোন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছিল? বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে। সেই সময় সহায় হরি কী করছিল? তামাক টান দিতেছিল। এমন সময় বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিলেন, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়ে দেখলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপর পিতাপুত্রীতে সন্তর্পণ বলতে খুব সতর্কতার সঙ্গে সম্মুখে দরজা দিয়ে বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাইয়া উনুন ধরিবার জোগাড় করিতেছে। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, তাহলে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কী ছিল? দুর্গা। খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ নবান্ন যে উৎসব এবং ইতুর যে ঘট সেটা দুর্গার মা ছোবে না, সেই কারণে হয়তো অন্নপূর্ণাকে মেখে দিয়ে আসার কথা বলল। মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাবে পথের বাধারে এক জায়গায় শেওড়া, বনভাটা, রংচিতা বন, চালতা গাছের ঘন ঘন বন। তাহলে সেই বনে কী কী গাছ ছিল? শেওড়া গাছ, বনভাটা গাছ, রাংচিতা গাছ আর হচ্ছে বন চালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এক ডালে হইতে ও ডালে যাইতেছে। তাহলে সেই বন্য প্রকৃতির যে চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরেছেন। তাহলে লেজঝোলা হলদে পাখি কোন গাছ থেকে কোন গাছে যাচ্ছিল? আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে। দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সে বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়ালেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূরে যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল।
বাড়ি ফিরিয়া দেখলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনও নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যাই মা, এখনই যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়হরি সৌৎসাহে 15-16 সের ভারী একটা মোটা আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহলে কত সের, বা সের বলতে এখানে কেজি বোঝানো হয়েছে, যে কত কেজির আলু সহায়হরি ঘাড়ে করে এনেছিল? 15 থেকে 16 সের, অর্থাৎ কেজি ওজনের আলু। সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফতের দৃষ্টিতে সেদিকে চাহিয়াই বলিয়া উঠিল, ও পাড়ায় ময়সা চৌকিদার রোজই বলে, কর্তাঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটো আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং, অর্থাৎ স্ত্রীর কাছে কৈফত দিলেন যে ওপাড়ায় যে ময়সা চৌকিদার রোজই বলে যে এই মেঠো আলু নিয়ে যাও, তোমার যখন বাবা বেশি ছিল তখন তো মাঝে মাঝেই আসতে, এখন তো পায়ের দিলেও তোমরা দাও না। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়ে বলিলেন, বরস পাতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হয়ে বলিলেন, আমি না, আমি কখনো না, এই তো আমি। সহায়হরি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলেন আপদ ঘাটে গিয়েছে, আর কি দুর্গা মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরস পাতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখন আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমরা তো ইলেও নেই, পরকালেও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায়হরি হাত নাড়িয়া বরস পাতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও যোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্ব পর্যা সম্বন্ধ খুঁজেও পাওয়া গেল না। অর্থাৎ সে সমস্ত কথার উপযুক্ত প্রমাণ কিছুই কিন্তু সে দিতে পারল না। 8 ঘন্টা পর খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকল। সম্মুখস্থ মেঠো আলুর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিল। তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুর দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাজারের মাথার দিকেও চাহিয়া লইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল, কিন্তু মুখ দিয়ে কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়? এ মেঠে আলু তুলে এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমায় পিঠে আমি আজ তো কাঁঠালের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরসপাতার বনে গিয়েছ মেঠে আলু চুরি করতে? সম্মত মেয়ে, অর্থাৎ বিয়ের বয়স্ক মেয়ে, বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে সে এক গলা বিজন বনে, বিজন বলতে এখানে গভীর বন বোঝাচ্ছে, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলি তুলে? যদি গোসাইরা চৌকিদারি ডেকে তোমাকে ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে খাবো না খাবো, তাই বলে পরের জিনিসে হাত? এ মেয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলোমাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখিল ভাঙা পাঁচিলের ধারে যে ছোট্ট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টককারীর জঙ্গল হইয়াছিল,
খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরিতরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূল আদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে। দিনের আলোয় এখনও বাহির হয়নি। অর্থাৎ এই স্তবকে খেন্তি এবং তার বোন তাদের বাড়ির সামনে যে জঙ্গলাকীর্ণ ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন সবজি এবং ফলমূল চাষের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এমনকি সেই জায়গা তারা যে একটা পুঁই গাছ লাগিয়েছে সেটা তার মাকে খুব উৎসাহের সঙ্গে দেখালো। তারপরে অন্নপূর্ণা হাসিয়া বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠিয়া সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদে উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙাজুরি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জ বাড়ির হইতে গোবর কুড়াইয়া আনিলেন। তাহলে কোন বাড়ি থেকে গোবর কুড়াইয়া আনলেন? মুখুজ্জ বাড়ির হইতে গোবর কুড়িয়ে আনিলেন। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এ শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো? হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এখন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ, মানে সে যে জামা পরেনি তার কারণটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। তাহলে খেন্তির জন্য যে জামাটি কিনেছিল সেটা কোথা থেকে? হরিপুরের রাসের মেলা থেকে। কত টাকা দিয়ে? 2.5 টাকা দিয়ে। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে চটকাইতেছিলেন। তাহলে কী দিয়ে চটকাইতেছিলেন? চালের গুঁড়ো, ময়দা আর গুড় দিয়ে। একটা ছোট্ট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া 1 থাল নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাজারে ঘুরিয়া ফেরে। তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও শুচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দারগুলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনানে খোলা চাপাইতে যাইতেছেন। ছোটো মেয়ে রাধি, তাহলে ছোটো মেয়ের নাম কি? রাধি। হঠাৎ ডান হাতখানা পাতিয়া বললেন, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটা বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মিয়া পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিয়াতেছিলেন। এ সময় খাইতে চাওয়া মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি।
খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরে মালাখানা যাহাতে ফুটো নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল। আসলে এই খেদিটা কিন্তু প্রতিবেশীদের মেয়ে, খেদি কিন্তু তাদের বোন নয়। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘি ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলেই ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞেস করিল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না, কি হবে, যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্ত অনুভব করিতেছে। ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো, দেখি গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। অর্থাৎ আজকের দিনেও জল ভাত খেতে হবে, এই কথাটা খেন্তি কখনোই মানতে পারছিল না, কারণ সে পিঠে খেতে খুব ভালোবাসে। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরে মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। তাহলে কতগুলো পিঠে খেয়েছে? 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসিবাড়া চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফিনিয়ে নাও ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার শান্ত নিরীহ একটু অধিক মাত্রা ভোজনপটু মেয়েটির দিক চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনোই শোনেনি। তো এই ছিল এই স্তবকের বিষয়। বৈশাখ মাসের প্রথমে সহায়হরির এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। তাহলে খেন্তির বিবাহ কোন মাসে হয়েছিল? বৈশাখ মাসে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতোই হইবে না। তাহলে পাত্রের বয়স কত ছিল? 40-এর বেশি না, অর্থাৎ হয়তো 40-ই। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় দুপয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। অর্থাৎ বড়লোক পাত্র দেখে মা এবং বাবা সেই বয়স্ক লোকের কাছে তাদের মেয়েকে পাত্রস্থ করেছে। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু
সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামার হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলতে পারিল না। সত্যি বাঙালি সমাজের এক কষ্ট বিদারিত রীতি যে মেয়েদের বিয়ে হলে তাকে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে কিন্তু যেতে হয়, যাতে মা, মেয়ে, সন্তান, আত্মীয় পরিজন প্রত্যেককেই কিন্তু কান্না করতে হয়। যাই হোক, বাড়ির বাহির হইয়া আমলিকি তলায় বেহেরারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রং এর মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়াছে খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাহার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? সত্যি খুব মাতৃহৃদয়ের এক যন্ত্রণাদায়ক পরিস্থিতি। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়ে মিশে বলিলেন, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যায়। এরপর কন্যার জন্য অন্নপূর্ণার একটু স্মৃতিচারণ। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রের দাওয়ায় আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত, কারণ তার সেই দুষ্টুমিষ্টি মেয়ের কথা মনে পড়ে। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোণটা ছিঁড়ে একটুখানি। তো এই ছিল এই স্তবকের বিষয়বস্তু। 1 বছরের উপর হইয়া গিয়াছে, অর্থাৎ খেন্তির বিয়ে প্রায় 1 বছর হয়ে গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়া ছিলেন। দূরে হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বললেন, না, সব তো আর, তা ছাড়া আমি যা দেবো নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল কি? সহায় হরি হুকোটায় 5-6টি টান দিয়ে কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। তার মানে খেন্তির কী রোগে মারা গিয়েছিল? বসন্ত রোগে। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ হয়তো বিবাহর সময়, খেন্তির বিবাহর সময় পণ বাবদ 250 টাকা বাকি ছিল, যার কারণেই কিন্তু খেন্তিকে তার বাপের বাড়ি পাঠায়নি বসন্ত রোগ হওয়া সত্ত্বেও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না, ভেবে দেখলাম কিনা। মেয়ের নানায় নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কর্তক ধরিয়া হুকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পর বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটির যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিত করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়ে বলিলেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠিরের আমলে এ অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমরা প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি
শুষ্ক স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো, অর্থাৎ খেন্তির কিন্তু ফাল্গুন মাসে বসন্ত হয়েছিল। কোন মাসে? ফাল্গুন মাসে। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কে বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তারা খোঁজ পেয়েছিল, তারাই ওখানে ফেলে রেখে গেল। তাহলে খেন্তিকে কোথায় রেখে গেছিল? টালায়, তার বোনের বাড়িতে। আমায় না একটা সংবাদ, না কিছু। তারা আমায় সংবাদ দে, তা আমি গিয়ে দেখতে পাওনি। কথাটা কে বলেছিল? বিষ্ণু সরকার। না, এমন চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়েছে। এবার বিষ্ণু সরকার এবং সহায়রী মাছ ধরার প্রসঙ্গটা আসলো। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ি আর চার তো সুবিধা হবে না। তো এই কথার বলে এই স্তবকের কাহিনী শেষ হলো। তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে, অর্থাৎ খেন্তির মৃত্যুর কয়েক মাস কাটিয়ে গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এইরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করিতেছেন। পুটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধি দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। দোলাই বলতে এখানে চাদর বিশিষ্ট কোনো কাপড়, যেগুলো শীতের দিনে গায়ে দিতে হয়। এবার সেটা রাধি গায়ে দিচ্ছিল এবং সেটাই কিন্তু আগুনে ধরছিল প্রায়। অন্নপূর্ণা বলিয়া উঠিল, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়ে চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিল, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থোলা থোলা সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রহিয়াছে। পুটি ও রাধা খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনে নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখানে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। অর্থাৎ প্রথম পিঠেটা তারা কোথায় দিয়ে গেছে? সারা গাছের ঝোপেতে। তারপর সেই রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখনও খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকখানি ধরিয়া একটা কাঠঠোকরার পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। অর্থাৎ এখানে খেন্তির কথা বা খেন্তির পিঠে খাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জড়িয়া বাড়িয়া উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। তো এখানেই শেষ হলো আজকের এই পাঠ্যাংশটি।